রক্ত, রক্ত। আবার আবার এই রক্ত, এই মানুষের মাংস আমাকে তৃপ্ত করেছে। আমার রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে শুনবেন লেখক পল্লব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও প্রতাপগড়ের পিশাচ। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই হবে বুদ্ধিমানের কাজ। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা এক ভয়ানক পরিণতি এবং আরেক রহস্যময় কাহিনী। তাই গল্পটি উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও প্রতাপগড়ের পিশাচ। গল্পের সূত্রধার আমি শুভম, পরিবেশনায় 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইন করেছেন বৃষ্টি। অফিস শেষে রাস্তায় ট্রাম লাইনের মুখে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাবার তাল করছি। এমন সময় আচমকা একটা হাত পেছন থেকে কাঁধের ওপর চাপ দিতেই একটু চমকে উঠলাম। ঘুরে দেখি কিশোরী সেন। হাঁপ ছেড়ে বললাম, উফ, তুমি! আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন হে, ভয় পাওয়ার কি আছে? তোমার কি মনে হয় এই দিন দুপুরে ডাকাতের দলের সর্দার তোমার গদ্দার নিয়ে টাকা পয়সা সব লুট করে নিতে এসেছে? পারো বটে বিভূতি, কলকাতায় অনেক তাবড় তাবড় রাঘব বোয়াল রয়েছে যারা পয়সা মাটির তলায় লুকিয়ে রেখেছে। ডাকাত এলেও তাদের ছেড়ে তোমার আমার মতো বেকার খাটিয়ে লোকের কাছে কখনোই আসবে না। আমি ধোয়া ছেড়ে বললাম, আমার কাছে যদি টাকা থাকতো, এই যুদ্ধের বাজার মাগ্গি বাজার, বুঝলে? টাকা আসবে কচ্ছপের মতো, বেরিয়ে যাবে খরগোশের মতো। তা দৌড় প্রতিযোগিতায় কিন্তু কচ্ছপই জিতেছিল। যাক, ছাড়ো সেসব। তা আরেক প্যাকেট সিগারেট কি নিয়েছো? আমি অবাক হয়ে বললাম, হেই না, কেন? ও মা, ফুল না নিয়ে যে ঠাকুরের থানে যেতে নেই। তোমাকে যে বললাম অফিস শেষে মটলেনে যাব। ও, তোমার সেই গল্প বলিয়ে জ্যোতিষীর বাড়ি তারানাথ তান্ত্রিক? হ্যাঁ, তা মন্দ বলনি। আসলে দুদিন বস এত প্রজেক্ট নিয়ে তাড়া দিয়েছে যে অফিস শেষে ওদিকে আর যাওয়াই হয়নি। আচ্ছা দাঁড়াও, আমি ওই সামনের দোকান থেকে সিগারেট নিচ্ছি। তুমি নেবে? আচ্ছা তাই নাও। পাশিং শনিও কিন্তু ভদ্রলোকের ওটাই পছন্দ। বেশ কয়েকদিন হলো কিশোরীর সূত্রে আমার পরিচয় মটলেনের তারানাথ তান্ত্রিকের সাথে। তারানাথ তান্ত্রিক, আসল নাম তারানাথ চক্রবর্তী। হাত দেখা, কুষ্টি বিচার, ভাগ্য নির্ণয় এসব করেই এখন জীবিকা নির্বাহ করেন। তবে শুনেছি আগে নাকি বহুবার এই শহরের বড় বড় ব্যবসায়ীদের তাক লাগিয়ে দিয়েছিলেন তাদের ঘোরবারের প্রতিযোগিতায় জিতিয়ে, কিংবা ফাটকা বা শেয়ারের টাকা পাইয়ে দিয়ে। তবে এখন মানুষটার বয়স হয়েছে বেশ, কাজেও তাই যথোপযুক্ত কারণেই একটু ভাটা পড়েছে। আমরা অফিস শেষে প্রায়ই ওনার বাড়ি যাই। চা, সিগারেট কিংবা কখনো কখনো তেলে ভাজাও খাওয়া হয়ে থাকে। না, আমরা ওনার পয়সা দেওয়া খদ্দের নই, তবে যাই আড্ডা দিতে। ভদ্রলোক তার জীবনের নানান সব অদ্ভুত ঘটনা আমাদের শোনান। কখনো বা বিশ্বাস হয়, কখনো বা হয় না, কিন্তু তাও এই কদিনই কীরকম একটা অজানা টান পড়ে গিয়েছে যেন। বিশেষ করে উনি যখন মাথা নেড়ে দাড়ি দুলিয়ে বলেন, বুঝলে হে ছোকরা, ভাবছি আমার কিছুটা শক্তি তোমাকে দিয়ে যাব, আমার শিষ্য করে রেখে যাব তোমায়।
মৃত্যুর পূর্বে গুরু শিক্ষা শিষ্যকে দান করে যেতেই হয়, এটাই তন্ত্রশাস্ত্রের নিয়ম। তন্ত্রমন্ত্রে আমার যে খুব আগ্রহ ছোট থেকে তা কিন্তু নয়, কিন্তু তারানাথ তান্ত্রিকের বলার ধরনে এমন এক মাদকতা রয়েছে যে উনি বলতে শুরু করলে দুনিয়ার যাবতীয় কাজ ফেলে হা করে ওনার গল্প শোনা যায়। সিগারেট কিনে দুজনেই ধর্মতলাগামী ট্রামে চড়লাম। মটলেনের কাছে নেমে হাঁটতে হাঁটতে সাইনবোর্ড ঝোলানো বাড়ির দরজা পেরিয়ে যখন বারান্দায় উঠলাম, ভেতর থেকে শাক বাজার আওয়াজ ভেসে এলো। বুঝলাম গেরস্তের বাড়ি, সন্ধি পূজার আয়োজন চলছে। মিনিটখানেক বাইরে দাঁড়িয়ে কিশোরী হাঁক দিল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বলি বাড়ি আছেন নাকি? মিনিটখানেক পর ভেতর থেকে জবাব এলো, ভেতরে এসো এসো, বসো। বুঝলাম ঠাকুরমশাই ভেতরেই আছেন। দরজা খুলে আমরা ভেতরের ঘরে গিয়ে বসলাম। একটু পরেই ঘরে ঢুকলো তারানাথ। গৌরবর্ণ দেহে জ্ঞান সমৃদ্ধ প্রশান্ত মুখ, আর তার উপর কালো চোখ। কিন্তু হঠাৎ আমাদের দিকে তাকিয়েই কিরকম যেন গম্ভীর হয়ে গেল। লক্ষ্য করলাম ওনার দৃষ্টি কিশোরীর দিকে নিবদ্ধ। আমি আর কিশোরী দুজনই হতভম্ব। কিশোরী কি হয়েছে জিজ্ঞেস করতে যাবে, মুখে আঙুল দিয়ে তারানাথ তাকে চুপ করতে বলল। তারপর আমাদের দুজনের বিস্ময় জারি রেখে নিজের গলার রুদ্রাক্ষের মালাটা খুলে ফেলল। সেটা হাতের তর্জনী আর বুড়ো আঙুলের মধ্যে ধরে এগিয়ে এসে কিশোরীর একদম সামনে দাঁড়ালো। চোখ রাখল কিশোরীর চোখের ওপর। এবার একটা আশ্চর্য কাণ্ড ঘটল। হঠাৎ মৃগী রোগীর মতো কিশোরীর চোখ উল্টে কিরকম গোঁ গোঁ করতে করতে তীর তীর করে কেঁপে উঠল। এক হাতে রুদ্রাক্ষের মালা আর অন্য হাত কিশোরীর মাথায় রেখে তারানাথ বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়তে লাগলো। কিশোরীর কোনো অসুস্থতা হয়েছে ভেবে আমি ব্যস্ত হয়ে কিছু বলতে যাব, তারানাথ ইশারায় আমাকে শান্ত হতে বলল। আমি রুদ্ধশ্বাসে সবটা দেখে যেতে লাগলাম। ধীরে ধীরে কিশোরী কিরকম যেন চোখ বুঝে শান্ত হয়ে এলো। এক মুহূর্তের জন্য একটা বিশ্রী কটু গন্ধ আর ঘরটা কিরকম ধোয়াটে হয়ে উঠল। তারপর ধীরে ধীরে সেটাও পরিষ্কার হয়ে গেল। তারানাথ হাত ছড়িয়ে বলল, চোখ খোলো কিশোরী। আস্তে আস্তে কিশোরী চোখ খুলে এদিক ওদিক তাকাতে লাগলো। স্বাভাবিকভাবেই আমাদের দুজনের চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ব্যাপারটা এতক্ষণ কি হলো তা তারানাথ বুঝলেও আমরা বিন্দুমাত্র বুঝতে পারিনি। বললাম, এটা এটা কি হলো ঠাকুরমশাই? কি হয়েছিল কিশোরীর? একটা সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে সেটা সারা ঘরে ছড়িয়ে ধূপদানিতে গুজে দিল তারানাথ। তারপর নিজের জায়গায় বসে বলল, কিশোরীর সাথে একটা অশুভ শক্তি এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল। সেটা কোনো কারণে কিশোরীকে নিজের বশে আনতে চাইছিল। তা আমি কিশোরীর চোখের দিকে তাকিয়েই বুঝতে পারি, তাই সেটা সরিয়ে দিলাম। কিশোরী সেন ভ্যাবাচাকা খেয়ে বলল, তার মানে? তারানাথ বলল, এই প্রকৃতিতে শুভ অশুভ দুরকম শক্তি রয়েছে। অনেক অশুভ অতৃপ্ত আত্মারা মুক্ত বাতাসে ভেসে বেড়ায়। তাদের দেখা যায় না ঠিকই, তবে কোনো মানুষের মধ্যে কোনো কারণে বিশেষ দুর্বলতা পেলে বা কারোর জন্য রুষ্ট হলে এরা তাকে আক্রমণ করে বসে। কিশোরীর ক্ষেত্রেও তাই হয়েছে। আমার অর্জিত ক্ষমতায় অন্তত সেটাই বুঝতে পেরেছি। আমি বললাম, কিন্তু কিশোরীকে কে আক্রমণ করেছিল? কিশোরীর কি দোষ ছিল? তারানাথ বলল, কে ছিল তা বোঝার অবকাশ পাইনি। সেটা যে অতৃপ্ত আত্মাই তা আমি নিশ্চিতভাবে বলছিও না। তবে এটা জানি যে এটা অশুভ, আর সবসময় যে ওভাবে মানুষের দোষ থাকে তা কিন্তু নয়। আসলে আমাদের সকলের মতো রাশি বলে একটা ব্যাপার থাকে। কারোর ক্ষেত্রে ভারী তো কারোর হালকা হয়। অতিপ্রাকৃত শক্তির প্রভাব পড়ার ব্যাপারটা তার উপরেই অনেকটা নির্ভর করে বই কি। যাক, ছাড়ো সেসব কথা, ও নিয়ে চিন্তা করে আর লাভ নেই। কিশোরীর বিপদ এখন কেটে গেছে। ভূতিনী তারণ মন্ত্রে ও অপশক্তি বিতাড়িতও হয়েছে। আচ্ছা, এই পাশিংশ এনেছো তো? এই দাও দেখিনি একখানা।
আমি সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে তারানাথের হাতে দিলাম। তারানাথ সিগারেটটা ধরিয়ে সুখ টান দিতে লাগলো। কিশোরী সেনের চোখে মুখে তখনও বিস্ময় লেগে রয়েছে। থাকার কারণটাও স্বাভাবিক। এতদিন তারানাথের বলা অলৌকিক সব কথা কিশোরী সেন অবিশ্বাস করেছেন সব থেকে বেশি। কিন্তু আজ সে নিজেও যা উপলব্ধি করল, তার কি আদৌ কোনো ব্যাখ্যা হয়? ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তারানাথের দিকে তাকিয়ে সে বলল, আপনি কখনো সচক্ষে সজ্ঞানে এমন শুভ আত্মা মানে ভূত দেখেছেন? তারানাথ ভ্রু কুঁচকে বলল, ওমা, ও কি কথা! মাথায় মুখে চুলদাড়ি কি আর এমনি এমনি পেকেছে? সাধক জীবনের অধিকাংশ সময় তো তন্ত্র মন্ত্র ভূত প্রেত নিয়েই তো কাটিয়েছি। কত তাবর তাবর শক্তির সম্মুখীন হয়েছি। এসব তুচ্ছ ছিচকে ভূত প্রেত তো কোথাকার কি! আর যেসব জিনিস আমি দেখেছি তা তোমরা আজকের দিনের ছোকরারা দেখলে পরে চমকে একদম অক্কা পাবে, বুঝলে? হে কিশোরী হেসে বলল, দেখিনি বলেই না আপনার কাছে এমন সোনার আশায় ছুটে আসা। জানি দুধের স্বাদ ঘোলে মেটে না, তবুও আপনার গল্প শুনে একটু আধটু যদি বুঝতে পারি আর কি। তারানাথ ধোয়া ছেড়ে বলল, ছাই বোঝো ছাই, তুমি তো আমার সব কথাকে গাঁজাখুরি ভেবে উড়িয়ে দাও। ভাবো এ পাগল বুড়ো কি নাকি বলে চলে। আমি দেখলাম সর্বনাশ। এমন ঝগড়া আলাপেই না আজকের আড্ডা কেটে গেলে হয়। বললাম, আরে ও বিশ্বাস নাই বা করুক, আমি তো করি ঠাকুর মশাই। তা আমার জন্য অন্তত আজ একটা বেশ জমাটি গল্প হোক। তারানাথ আধ বোঝা চোখে ঘন ঘন মাথা দুলিয়ে বলল, ওইটে একখানা কথা বলেছ। আর যাই হোক, তোমাদের মতো শ্রোতা পাইনি কখনো। কি জানো তো, অলৌকিকতায় অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। তা বেশ, একটা ঘটনা বেশ মনে পড়ছে, সেটাই তবে বলি, শোনো। ছাইদানিতে সিগারেটের ছাই ফেলে গলা খাকারি দিয়ে তারানাথ বলতে শুরু করলো, তখন আমার এই 25-26 বছর বয়স। সংসারে থাকতে একদম ভালো লাগে না। সাধু সঙ্গের নেশায় হেতা হোতা ঘুরে বেড়াই। যে সময়ের কথা বলছি তখন আমার তন্ত্রে প্রাথমিক দীক্ষা হয়ে গিয়েছিল। মাতু পাগলির সাথেও সাক্ষাৎ হয়ে গিয়েছে। তা দিয়েই একটু আধটু ক্ষমতা পেয়েছিলাম বটে। এই যেমন ধরো, আগে থেকে বিপদ আপদের মোটামুটি একটা আভাস পাওয়া বা টুকটাক অলৌকিক শক্তির মোকাবিলা করা, এই সবই আর কি। যদিও পরে মধুসুন্দরী দেবীর কাছে আরো অনেক পেয়েছিলাম। সে যাক, ছাড়ো সেসব। তো ঘুরতে ঘুরতে সেখানে যা আশ্রয় পাই সেখানেই থেকে রাত কাটাই। একদিন এরকমই একটা ভাঙা মন্দিরের চাতালে পোটলায় মাথা রেখে শুয়ে আছি। হঠাৎ ঘুমের মধ্যে কিরকম যেন একটা স্বপ্ন দেখলাম। আমার মা বিছানায় শুয়ে, অত্যন্ত দুর্বল লাগছে তাকে। বোঝাই যাচ্ছে তার শরীর বেশ অসুস্থ। আমাকে যেন তিনি হাত তুলে আস্তে আস্তে কাতর গলায় ডেকে বলছেন, তারানাথ, তারানাথ, একবার আয় বাপ, তোকে দেখি। আয় একবার আমার কাছে, আয় না। চমকে উঠে বসলাম। দৃশ্যটা স্বপ্ন হলেও ডাকটা যেন সত্যি শুনলাম বলেই মনে হলো। আমার মায়ের কি তবে সত্যি শরীর ভালো নেই? না হলে এমন দুঃস্বপ্ন তো আমি দেখতাম না। মনটা কিরকম হু হু করতে লাগলো। হাজার হোক জন্মদাত্রী মা আমার, চাইলেও যে মায়া কাটানো যায় না। মনে মনে ভাবলাম, আমি এমন দেখছি যখন নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। একবার বাড়ি ফেরা দরকার। সারা রাস্তা সেরকম ঘুমই হলো না। এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম। সকাল হতেই পাঁচতারি গুটিয়ে চললাম বাড়ির পথে। বাড়ি যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে গিয়েছে। দেখলাম আমি স্বপ্নে মাকে যেমন দেখেছিলাম এখানেও ঠিক একই অবস্থা।
মায়ের শরীর ভালো নেই। বাড়ির সকলে আমাকে আবার ফিরে আসতে দেখে অনেকটাই আশ্বস্ত হয়েছে। মায়ের কাছে বসে মাথায় হাত বুলিয়ে বললাম, ভেবো না মা, কিচ্ছু ভেবো না, এই তো আমি এসে গেছি। এবার দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা, তুমি একদম চিন্তা করো না। ঈশ্বরের কৃপায় হলোও তাই। দিন তিনেকের মধ্যেই মা অনেকটাই সুস্থ হয়ে উঠল। আমিও এই কদিন বাড়িতেই ছিলাম। এই সময়ের মধ্যে গ্রামে আরেকটা ব্যাপার ঘটল। গ্রামের শ্মশানের পাশে তেঁতুল গাছের তলায় নাকি দিন দুয়েক হলো এক সাধুজি এসে আস্তানা গেড়েছে শুনলাম। তা বেশ ভালোই হলো, অন্তত বাড়িতে থাকতে থাকতেও সাধু সঙ্গ পাওয়া যাবে। নয়তো একঘেয়ে ঘরে বসে থাকলে সংসারের ওপর একটা মায়া লেগে যায়। একদিন বিকেলে গেলাম সেই সাধুজির কাছে। বড় তেঁতুল গাছের নিচে কয়েক মুঠো খড় বিছিয়ে তাতে বসেছেন সাধুজি। মাথায় মন্দিরের চূড়োর মতো জটা, মুখের লম্বা দাড়ি বুক অব্দি নেমে এসেছে, গৌরবর্ণ দেহ, সামনে ঢাই করা ধুনি জ্বালানোর যাবতীয় সরঞ্জাম। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা মোটামুটি অনেকে ভিড় জমিয়েছে। কেউ চাইছে তাবিজ মাদুলি, কেউ চাইছে তার সমস্যার সমাধান, আবার কারোর প্রয়োজন আশীর্বাদ। সাধক জীবনে এই কাজটা বড়ই বিরক্তিকর লাগে। বিপদ আপদ হলে সাহায্য করা কর্তব্য, কিন্তু অযথা সাধু দেখলেই ছুটে এসে তাবিজ মাদুলির জন্য ধরা মোটেই ঠিক নয়। সাধুজি মোটামুটি সকলকেই হাত তুলে আশীর্বাদ করছেন আর বলছেন, কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই বাবা, ঈশ্বরের নাম করো, উনি সব ঠিক করে দেবেন, সব ভালো হবে। ধীরে ধীরে সন্ধে হতেই ভিড়টা ফাঁকা হয়ে এলো। আমি চুপচাপ একপাশে দাঁড়িয়ে সবটা দেখছিলাম। সবাই চলে যেতে সাধুজি ধুনি জ্বালালেন, তারপর আমার দিকে না তাকিয়েই বললেন, কি চাস বেটা? আমি প্রথমটা একটু থতমত খেয়ে গিয়েছিলাম। তারপর সামনে এসে সাধুজিকে প্রণাম করে বসলাম আর বললাম, আগে কিছুই না সাধুজি। সাধুজি স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর মৃদু হেসে কেবল বললেন, তোর যে চাওয়ার কিছু নাই ও। এই বলে তিনি চোখ বুজে স্থির হয়ে ধ্যানে বসলেন। আমার মনের ভেতরটা হু হু করতে লাগলো। সাধুজির ও কথার তাৎপর্য তখন না বুঝলেও এটুকু বুঝেছিলাম যে আমাকে ওই ভবঘুরে সাধকের জীবন বড়ই আকর্ষণ করছে। চুপচাপ বসেই রইলাম। নির্জন শ্মশানের জ্যৈষ্ঠ মাসের রাত্রের একাকী নিস্তব্ধতা যেন বারবার বাধা পাচ্ছে। সাধুজির সামনে জ্বলতে থাকা ধুনির ফটফট শব্দে প্রায় ঘন্টা খানেক ওভাবে বসে থাকার পর সাধুজি চোখ খুললেন। তারপর নিজের পোটলা থেকে একটা লাল জবা ফুল আমার মাথায় ঠেকিয়ে একটা পাকা আম গুজে দিয়ে বললেন, বেটা তুই ফিরে যা। আমি বললাম, সাধুজি, আপনি আমাকে চলে যেতে বলছেন, কিন্তু আমি যে যেতে পারবো না। সাধুজি বললেন, কিন্তু আমার কাছে শিক্ষা নেওয়া যে তোর ভবিতব্য নয়। আমি দমবার পাত্র নয়। বললাম, আমি ভবিতব্যর থেকে কর্মে বেশি বিশ্বাস রাখি সাধুজি। সাধুজি মৃদু হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বেশ বেটা, তবে তোকে কর্মেরই সন্ধান দিই। আমার দৃঢ় বিশ্বাস মানুষের কল্যাণে, মানুষের সেবায় কাজ করে তুই পরম জ্ঞান আহরণ করবি। তা কোনো অংশেই কোনো উচ্চ মার্গের সাধকের কাছে শিক্ষা নেওয়ার থেকে কম কিছু না। আমি বললাম, বলুন সাধুজি, আমাকে কি করতে হবে? সাধুজি চোখ বুজে দুই ভ্রুর মাঝে আঙুল রেখে কি যেন ভাবলেন, তারপর বললেন, প্রতাপগড়ের মানুষগুলোর জীবনে বড় কষ্ট বেটা। দিনের পর দিন ওদের লাশ পড়ছে, তীব্র প্রাণ সংশয় রয়েছে গ্রামবাসীদের মধ্যে। দিনের পর দিন খালি হচ্ছে মায়ের কোল, মুছছে কত স্ত্রীলোকের সিঁথি সিঁদুর। তুই একটাবার সেখানে যা বেটা, ওদের রক্ষা কর এই বিপদের হাত থেকে। আমি নিশ্চিত
পরমেশ্বরের কৃপায় তুই পারবি ওদের এই বিপদের হাত থেকে বাঁচাতে। একটিবার যা। আমি হাত জোর করে বললাম, কিন্তু সাধুজি, প্রতাপগড়ের মানুষদের সাথে কি এমন হয়েছে? আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। এই বলে সাধুজি হাত বোঝা চোখে বিড়বিড় করে কি একটা মন্ত্র বলে আবার ধ্যানে নিমগ্ন হলেন। বুঝলাম তিনি আর কিছুই বলবেন না। আমি আর কি করি, সাধুজিকে শেষবারের মতো প্রণাম জানিয়ে নিজের বাড়ি ফিরে এলাম। সিগারেট শেষ করে তারানাথ সেটা ছাইদানিতে গুজে দিল। কিশোরী বলল, এ আবার কীরকম? তা সমস্যা হয়েছিল যখন সেটা খোলসা করেই তো বলতে পারত। অর্ধেক কথা এমন পেটে রেখে যে আপনার সাধুজি কি পরিস্থিতিতে ফেললেন বুঝি না বাবা। তারানাথ কিছু না বলে কেবল মুচকি হাসল। আমি বললাম, তা আপনি গিয়েছিলেন নাকি প্রতাপগড়? তারানাথ বলল, না গিয়ে কি আর উপায় আছে? সাধক জীবনের কর্তব্যই হলো কাউকে বিপদে দেখলে অসহায় ভাবে তাকে ফেলে রেখে আসতে নেই। আর তাছাড়া গুরুর নির্দেশ অমান্য করার ধৃষ্টতা শিষ্যের থাকা উচিত নয়। দীক্ষা নাই দিক, উনি তো আমার গুরু তুল্যই, তাই না? হ্যাঁ, তাই ঠিক করলাম প্রতাপগড় যেতেই হবে। পরদিন সকালে খবর নিয়ে জানলাম সাধুজি শ্মশানে রাস্তা না পরিত্যাগ করেছেন। আমিও সকালে বেরিয়ে পড়তাম, কিন্তু দড়ি ছেঁড়া গরু একবার ঘরে ঢুকে গিয়েছে, তাকে কি আর মালিক ছাড়তে চায়? ঠিক করলাম আমাকে রাতের অন্ধকারে সকলের অলক্ষ্যে বেরিয়ে যেতে হবে। করলামও তাই। রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে আমি আমার পোটলা হাতে বেরিয়ে পড়লাম। আবার পা রাখলাম নিজের ভব ঘুরে সাধক জীবনে, তবে এবার নির্দিষ্ট লক্ষ্যে। তখনকার দিনে এমন পরিবহনের ব্যবস্থাও খুব একটা ছিল না, আর থাকলেও গাঁটের কড়ি খরচ করে গাড়িতে যাওয়ার সামর্থ্যও আমার ছিল না। পায়ে হেঁটে বন জঙ্গল, জলা নদী, খাল বিল অতিক্রম করে যেখানে এসে পৌঁছালাম, জায়গাটা একটা শ্মশান। একটু চারধারে ঝোপঝাড় বন জঙ্গল রয়েছে বটে, তবে আশপাশে জনপদ রয়েছে বলে মনে হলো না। গোধূলি বেলা, যদিও গ্রীষ্মের বিকেল, সন্ধ্যা একটু দেরি করেই হয়। এধারে ওধারে মরার কাঁথা ছেঁড়া, বালিশ, কাপড়, মাদুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখলাম। বেশ কিছু মাথার খুলি, হাড়গোড়ো এদিক ওদিক পড়ে রয়েছে। তবে সব থেকে আশ্চর্যের যেটা, কোথাও এতটুকু পোড়া মরার কাঠ বা ছাই দেখলাম না। অদ্ভুত তো, শ্মশানে কি মরা পোড়ানো নিষিদ্ধ নাকি? এমন সময় দূরে দেখলাম একটা ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন লোক। মাঝে মাঝেই তাদের বলো হরি হরি বল, বলো হরি হরি বল ধ্বনি আমার কানে আসছে। বোধহয় মরা নিয়ে এসেছে। সেদিকেই এগিয়ে গেলাম। জনা ৫-৬ লোক একটা মরাকে মাটিতে রেখে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কি সব কথা বলা বলি করছে। তারপর কাপড়ে ঢাকা মরাটাকে তারা ধরাধরি করে তুলে শুয়ে দিল একটা উঁচু ঢিবির ওপর। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কি এখানকার বাসিন্দা? আমার কথা শুনে লোকগুলো একবার পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর তাদের মধ্যে থেকেই একজন এগিয়ে এসে বলল, হ্যাঁ, আমরা প্রতাপগড়ের থেকে আসছি। আপনাকে তো এখানে নতুন বলেই মনে হচ্ছে। আগে আমাকে একজন ভবঘুরে পথিক বলতে পারেন। তা প্রতাপগড় এখান থেকে কত দূর হবে বলতে পারবেন? লোকটি বলল, তা ১-১.৫ ক্রোশ হবে। এটুকু বলেই তারা ফেরার পথ ধরল। তাদের সকলের মধ্যেই কিরকম একটা চঞ্চলতা ভাব লক্ষ্য করলাম, যেন কোনো না কোনো ভাবে সকলেই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নিতে। ব্যাপারটা আমার বড্ডই গোলমেলে ঠেকল। এদিকে এরা মরাটাকেও এমন ভাবে ফেলে রেখে চলে যাচ্ছে। কৌতূহল চেপে রাখতে না পেরেই বললাম, বলছি, আপনারা এই মরাকে এখানে ফেলে রাখছেন, পোড়াবেন না? লোকগুলো আমার কথা শুনে ঘুরে দাঁড়ালো। আমি এগিয়ে গিয়ে বললাম,
মরাটা শ্মশানে এনে পোড়ালেন না কেন? এভাবে রেখে চলে গেলে যে অকল্যাণ হয়। দলের মধ্যে থেকে একজন বলল, আপনাকে দেখে ব্রাহ্মণ ঘরের সন্তান বলেই মনে হচ্ছে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। লোকটা এবার পাংশু মুখে বলল, কল্যাণের কামনা আমরা আর স্বপ্নেও করি না ঠাকুর, কোনো রকমে শুধু জীবন কাটছে এই যা। আমার তখন সেই সাধুজির কথা মনে পড়ল। সাধুজি বলেছিলেন বটে, প্রতাপগড়ের মানুষ বড় সংকটে রয়েছে, তবে কি এই বিপদের কথাই ওরা বলছে? আমি বললাম, কিছু অকল্যাণের মতো ঘটনা ঘটেছে নাকি? লোকটা একবার শ্মশানের পড়ে থাকা সেই মরাটার দিকে তাকালো। চারধারে থান ইট দিয়ে মরার গায়ের কাপড় চাপা দিয়ে রাখা হয়েছে যাতে না হাওয়ায় তা উড়ে যায়। লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের শ্মশানে যে মরা পোড়াতে নেই, মরা খেতে আসে। মরা খেতে আসে? কে? মালথাসের পিশাচ। মালথাসের পিশাচ? আমি অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইলাম। লোকটা আবার বলল, আপনি এখানে একা থাকবেন না ঠাকুর, চলে যান। ওই মানুষকে খুব পিশাচ কাউকে ছাড়ে না, কাউকে না। সাথে সাথে একটা গরম হাওয়ার হলকা কোথা থেকে যেন এসে আমাদের ছুঁয়ে গেল। লোকগুলো বলা বলি করতে লাগলো, চলো চলো, সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হলেই আমাদের সকলকে মরতে হবে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি, চলো সবাই। তারা দ্রুত পায়ে শ্মশান থেকে বেরিয়ে গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। এই নির্জন শ্মশানে পড়ে রইলাম আমি একা। না জানি কোন অজানা আতঙ্ক এই মালথাসের পিশাচ। এগিয়ে গিয়ে দাঁড়ালাম মরাটার পাশে। আস্তে আস্তে কাপড়টা সরাতেই ভয়ে আঁতকে উঠে পিছিয়ে এলাম। একটা মধ্যবয়সী লোক, তবে তার শরীরের এমন অবস্থা দেখে কখনোই মনে হয় না যে এটা স্বাভাবিক মৃত্যু বলে। শুকনো কঙ্কালসা, রক্ত শূন্য চেহারা, চোখগুলো যেন প্রবল প্রাণঘাতী কোনো আতঙ্কে বিস্ফারিত হয়ে আছে। ঘাড় একদিকে মটকে গিয়েছে, গোটা মুখে গায়ে হাতে বড় বড় চেরা নখের দাগ। এমন নৃশংসভাবে কে মারল এই লোকটাকে? ওই মালথাসের পিশাচ। এমন সময় একটা গুরুম গুরুম শব্দ হলো। চোখ তুলে তাকালাম, পশ্চিম আকাশে ততক্ষণে কালো মেঘ মাথাচাড়া দিয়ে উঠেছে। বুঝলাম ঝড় জল এলো বলে। প্রথমটা মনে হলো ওই লোকগুলোর সাথে চলে গেলেই হতো প্রতাপগড়, কিন্তু না, আমাকে আজ রাতটা এখানেই থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে ওই মরাটার ওপর। দেখি কোন শয়তান তাকে এসে উদরস্ত করে। তবে আমি নিশ্চিত এই মালথাসের পিশাচি প্রতাপগড়ের মানুষদের কাছে সেই বিপদ যার কথা সাধুজি আমাকে বলেছিলেন। বিকট গর্জন করে ঝোড়ো বাতাস এদিক ওদিক থেকে ছুটে এসে অশান্ত করে তুলল শ্মশানের পরিবেশ। গোটা আকাশ হয়ে গেল কালো মেঘে। আমি ছুটে গিয়ে আশ্রয় নিলাম শ্মশানের ধারে ভাঙা একটা মন্দিরের ভেতর। সেখান থেকে টিভির ওপর রাখা মরাটা স্পষ্টই দেখা যাচ্ছে। সেদিকেই নজর রাখলাম। শুরু হলো প্রবল ঝড়, আর সেই সাথে আকাশ ফাটানো মেঘের গর্জন। বড় বড় গাছগুলো যেন উদ্ভ্রান্তের ন্যায় ঝড়ের গতিতে মাথা দুলিয়েছে। বৃষ্টি বড় ফোঁটা কেটে কেটে ঝাপটার মতো তীরের বেগে এসে লাগছে চোখে মুখে। আমি এক দৃষ্টে কেবল মরাটার দিকেই তাকিয়ে আছি। আমার কেন জানি না মনে হচ্ছে একটা ভয়ঙ্কর কিছু খুব শীঘ্রই এখানে হতে চলেছে। চারিদিক তখন পুরোপুরি অন্ধকার হয়ে এসেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আশপাশে সব কিছু। আচমকা একটা তীব্র গর্জন আমার কানে এলো। অমন হৃদযন্ত্রকে কাঁপিয়ে দেওয়ার মতো অমানুষিক বিকট গর্জন আমি আমার জীবনে খুব কমই শুনেছি। যে ঝড় জঙ্গলের পরিবেশে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও ভালো করে কথা শোনা যায় না, সেখানে এমন গর্জন না জানি কতটা দূর থেকে আমার কানে ভেসে এলো।
অন্ধকারের বুক চিরে বিদ্যুতের আলো ঝলকে উঠতেই দৃশ্যটা চোখে পড়ল আমার। পলকের মুহূর্তে স্থায়ী হওয়া সেই দৃশ্য যেন আমায় চোখের সামনে এক রোমাঞ্চকর নারকীয় পরিস্থিতি তৈরি করল। মন্দিরের চাতাল থেকে কিছুটা দূরে যেখানে ঢিবির ওপর মরাটা শোয়ানো ছিল, এখানে শুধু মরা নেই, তার সাথে আরো একটা জিনিস রয়েছে। সে মানুষ তো নয়, পার্থিব কোনো জীব বলেও আমার মনে হলো না। বিরাট লম্বা লিকলিকে কালো দেহ, প্রচন্ড ঝড়ে মুচকে যাওয়া গাছের ডালের মতো অদ্ভুতভাবে বেঁকে ঝুঁকে রয়েছে মরাটার দিকে। দুই চোখে যেন পাতাল গহ্বরের চিরপ্রজ্বলিত আগুন এসে বাসা বেঁধেছে। বুকটা আমার ছ্যাঁত করে উঠল। এমন নির্জন শ্মশান প্রান্তরে কোন অজানা বিভীষিকার সাথে রয়েছি আমি? উত্তেজনায় আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। বারবার মেঘ গর্জন করছে, ঝাপটা দিয়ে গায়ে এসে বিঁধছে বৃষ্টির ফোঁটা, আর সেই সাথে ঘন ঘন চমকে ওঠা বিদ্যুতের আলোয় আমার সামনে একটু একটু করে উদ্ভাসিত হচ্ছে বিভীষিকার অপর নাম। লম্বা লম্বা লিকলিকে গাছে ঝুড়ির মতো দুই হাত দিয়ে সে টেনে খুলে ফেলেছে মরার গায়ের ভিজে জবজবে কাপড়টা। তার দুই চোখে পাশবিক হিংস্রতা, বিকৃত বিভৎস চোয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে সদন্ত, আর বারবার লিকলিকে জিভটা বেরিয়ে আসছে, আবার মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। তবে স্বস্তির নিঃশ্বাস একটা কারণে, এই বিভৎস মূর্তির নজর এখনো আমার দিকে পড়েনি। তার ধ্যান জ্ঞান সবকিছুই এখন ওই মরাটার ওপরেই নিবদ্ধ। আবার একটা বিকট গর্জন, গোটা শ্মশানটা যেন সেই গর্জনে থরথর করে কেঁপে উঠল। আবার সবকিছু অন্ধকার। আমি নিজেকে ততক্ষণে একটা থামের আড়ালে লুকিয়েছি। শরীরের প্রতিটা ইন্দ্রিয় সজাগ হয়ে রয়েছে, না জানি কখন কি হয়। ঠিক তখনই ঝড় বৃষ্টির শব্দের মধ্যেই একটা অন্যরকম শব্দ আমার কানে এলো। কিরকম একটা গা গিনগিনে কচর মচর শব্দ, যেন পাথরের আঘাতে নরম কিছু ঘষে ঘষে পিষে ফেলা হচ্ছে। ব্যাপারটা কি হতে পারে তা আমি ততক্ষণে বুঝে গিয়েছি। বিদ্যুতের আলো আবার পড়তেই আমার চোখে ধরা দিল সেই নরকীয় দৃশ্যটা। আত্মমরাটাকে ছিঁড়ে ফালা ফালা করে পরম তৃপ্তিতে তার হাড় চামড়া মাংস চিবোতে ব্যস্ত সেই জীব, যেন কতকাল বুভুক্ষ ভিখারির মতো থেকে সেই মাত্র হাতের সামনে খাবার পেয়েছে। দৃশ্যটা দেখে আমার গা গুলিয়ে উঠল। নিমেষের মধ্যে ঢিবির ওপর পড়ে থাকা গোটা মরাটা নিঃশেষ হয়ে গেল। কিশোরী হঠাৎ তারানাথকে থামিয়ে মাঝখানে বলে উঠল, এই একটা আস্ত মরাকে ওভাবে চিবিয়ে খেয়ে ফেললো। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে বলল, তারানাথ তান্ত্রিকের জীবনের ঘটনা মানেই অদ্ভুত, আশ্চর্য সব জিনিস যা সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য বলেই মনে হবে। তবে একটা কথাও আমি বানিয়ে বলছি না, নিজের চোখের সামনে যা দেখেছি তাই বলছি। কিশোরী বলল, কিন্তু ওটা কে ছিল? তারানাথ হাসল, এখনো বুঝলে না হে? ওটাই তো সেই গ্রামবাসীদের আতঙ্কের কারণ, মালথাসের পিশাচ। তবে হ্যাঁ, তোমরা আজকালকার ছেলেরা যেন আবার ভেবে বসো না যে এই বুড়ো স্বপ্ন দেখে ভুলভাল বকছে, কারণ এরপরে যে ঘটনা আমি বলতে যাব তা মনে পড়লে আজও আমার বুক ধক ধক করে ওঠে। আমি বললাম, সব না হয় বুঝলাম, কিন্তু এই মালথাস কি? তারানাথ চোখ বুঝে মাথা নাড়ল। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সব জানতে পারবে। ওভাবে আগে থেকে বললে যে গল্পের আমেজটাই নষ্ট হয়। ঠোঁটের ফাঁকে সিগারেট গুজে সেটা ধরিয়ে তারানাথ আবার বলতে শুরু করল, তবে যতটা সহজে ওই দৃশ্য আর আমার ওই অনুভূতি তোমাদের সামনে বলছি, গোটা জিনিসটা মোটেও এতটা সহজ ছিল না, বরং আরো বেশি কঠিন।
যাই হোক, ধীরে ধীরে সেই গোগ্রাসে গেলার অপ্রীতিকর শব্দ থেমে গেল, আর তার জায়গায় স্থান নিল একটা অপার্থিব অমানুষিক অট্টহাসির আওয়াজ। গোটা শ্মশান যেন থরথর করে কেঁপে উঠল সেই শব্দে। সেই হাসি একবার শুনলে বুকের রক্ত জল হয়ে আসে। এমন দুর্যোগ আর সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে পড়েও নিজেকে যতটা সম্ভব শান্ত সংযত রাখার চেষ্টা করছি। সেই নরকের পিশাচের ঘের ঘেরে গলার হাড় কাঁপানো উল্লাস আমার কানে আসছে। রক্ত 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 আবার এই রক্ত, এই মানুষের মাংস আমাকে তৃপ্ত করেছে। তার কথা মাঝপথেই থেমে গেল, কারণ ততক্ষণে একটা মস্ত বড় ভুল আমি করে ফেলেছি। চুপচাপ অন্ধকারে থামের আড়ালে গুটি ছুটি মেরে বসেছিলাম, অপেক্ষা করছিলাম এই বিভীষিকা কতক্ষণে মিটবে। কিন্তু নিজের একটু ভুলেই সেটা আবার যে ঘুরে ফিরে ঝাঁকিয়ে বসবে তাতে সন্দেহ নেই। হঠাৎ পায়ের ওপর দিয়ে কি একটা সরসর করে চলে যেতেই ভয়ে আপনা হতেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, ওহ! এর সাথে সাথেই ভুলটা বুঝতে পেরে আমি মুখে আঙুল চাপা দিলাম। কিন্তু সবটুকু সাবধানতা আর আমাকে রক্ষা করতে হয়তো যথেষ্ট নয়। ঝড় বৃষ্টির প্রকোপ ততক্ষণ একটু কমে এসেছে। বুঝতে পারলাম আরো একটি শিকারের খোঁজে ছটফট করে উঠেছে পিশাচ। জল কাদার ওপর পা টেনে টেনে হাঁটার শব্দ আমার কানে আসছে। আমি নিজেকে যতটা সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করছি। অনবরত একটা চাপা হিংস্র গর্জন আমার কানে আসছে। হঠাৎই সবকিছু আবার শান্ত, কেবল ঠান্ডা হাওয়া আর টপ টপ গাছের পাতা থেকে জল পড়ার শব্দ। নিঃশ্বাসটুকু নিতেও যেন আমার কষ্ট হচ্ছে। মনে মনে কেবল ইষ্টমন্ত্র জপ করছি। আর আমার বাঁচার পথে অন্যতম গুরুত্ব ভূমিকা নিয়েছে ক্ষণে ক্ষণে চমকে ওঠা ওই বিদ্যুতের ঝলক। যতক্ষণ আমি সেই আলোয় তাকে দেখতে পাচ্ছি ততক্ষণই আর। যেই সে আমাকে দেখতে পাবে, স্বয়ং পরমেশ্বরই কেবল আমাকে বাঁচাতে পারে। বিদ্যুতের ঝলক আমাকে দেখিয়ে দিয়ে গেল মন্দির থেকে ওই বিভক্ত দানবের দূরত্ব 10-15 হাতের মধ্যেই। বিরাট লম্বা লিকলিকে পৈশাচিক দেহটা সামনে ঝুঁকিয়ে সে দাঁড়িয়ে রয়েছে, যেন শতাব্দী প্রাচীন পাতা ঝরা কোনো মহিরুহু। হিংস্র আগুনের ভাটার মতো দুই চোখে দৃষ্টি এই মন্দিরের দিকে নিবদ্ধ। চাপা গলায় সে গর্জন করে উঠল, শুধু একটা শব্দ যে কাউকে ভেতর থেকে এইভাবে কাঁপিয়ে দিতে পারে তা আমি আগেও ধারণাও করতে পারতাম না। জল কাদায় পা ফেলে ফেলে সে অনবরত এগিয়ে আসছে সামনে। আমি একটু একটু করে সরে যাচ্ছি থামটার উল্টো দিকে। এই ইট চুরকির দেওয়ালটাই পারে আজ আমাকে নতুন জীবন দান করতে। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীকে স্মরণ করলাম। সেই সাধুজির কথাও মনে পড়ল। তিনি আমার ওপর বিশ্বাস রেখে এই কাজে আমাকে পাঠিয়েছেন। আমি এত সহজে মরব না, আর মরতেও হলো না। ইষ্ট দেবতা আরাধ্য দেবী আমার গুরুদেবের আশীর্বাদে আমি রক্ষা পেলাম। দেখলাম পিশাচ ফিরে যাচ্ছে। বিদ্যুতের আলোয় দেখলাম আস্তে আস্তে অতল অন্ধকারের উদ্দেশ্যে মিলিয়ে গেল অন্ধকারের সেই রক্ত চোষা। আমার মোকাবিলা কি তবে এই নারকীয় শক্তির সাথেই? মনে হলো একবার তার পিছু যাই। কোথা থেকে সে এলো, কোথায় বা ফিরে গেল জানাটা দরকার। কিন্তু সত্যি বলতে সাহস হলো না।
জলে হাত ভেজা হয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জবথবু হয়ে বসে রইলাম। একটু একটু করে কাটতে লাগলো আতঙ্কের এক একটা মুহূর্ত। তবে রাত শেষে ভোর হলো। আকাশের মেঘ কেটে পরিষ্কার গেরুয়া আভা ছড়িয়ে পড়ল পূর্ব দিগন্তে। দিনের আলোয় রাতের ভয়টা অনেকটাই কেটেছে। মোটলা হাতে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। ঢিবির ওপর আগের দিন যেখানে মরাটা রাখা ছিল, কেবল রক্ত মাখা ভিজে কাপড় ছাড়া সেখানে আর কিছুই নেই। এই নরখাদক পিশাচ একটা মাথার চুল অব্দিও ফেলে রেখে যায়নি। গোগ্রাসে সবটুকুই আত্মসাৎ করেছে। প্রতাপগড়ের মানুষদের জীবন যে কতটা সংকটাপন্ন তার বলে দিতে হয় না। আমার এক্ষুনি প্রতাপগড় যাওয়া প্রয়োজন, নতুবা এই সমস্যার সমাধান সম্ভব নয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে চললাম শ্মশান ছাড়িয়ে প্রতাপগড়ের উদ্দেশ্যে। প্রতাপগড় যখন পৌঁছালাম তখন বেলা গড়িয়ে দুপুর হয়েছে। একটা মুদির দোকান থেকে সেখানে বসে একটু জল আর বাতাসা খেয়ে জিরোচ্ছি। এমন সময় দূর থেকে দেখলাম একটা চেনা মুখ এদিকে এগিয়ে আসছে। এই লোকটাই তো সে যাকে আগের দিন শ্মশানে দেখেছিলাম। আমাকে শ্মশানে থাকতে বারণও করেছিল। লোকটি মুদির দোকানে এসে 2 পয়সার তেল কিনল। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আমাকে দেখে একটু অবাকই হলো। আমিও চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। বিস্ময়ের ভাবটা কাটিয়ে সে নিজেই বলল, ঠাকুর, আপনি কি কাল আমাদের সাথে এলেন? আপনাকে তো কোথাও দেখলাম না। আমি মৃদু হেসে বললাম, না, আজ সকালেই এসেছি, কাল রাতে শ্মশানেই ছিলাম। লোকটা থুতনি হা হয়ে গিয়েছে। সেটাই স্বাভাবিক, কারণ যে আতঙ্কের কারণে লোকে দিনের বেলাতেও ও ত্রিসীমানায় ঘেঁষতে ভয় পায়, সেখানে যে আমি এমন দুর্যোগের রাতে শ্মশানে কাটিয়ে আবার স্বয়ং সম্পূর্ণরূপে এই গ্রামে এসে উপস্থিত হয়েছি, সেটা অনভিপ্রেত বই কি। লোকটা বেশ কিছুক্ষণ আমাকে আপাতমস্তক দেখল, তারপর বলল, আসুন ঠাকুর মশাই, আপনি এখানে নতুন, এ গায়ের অতিথি, আপনি আমার বাড়ি আসুন। লোকটার সাথে চললাম তার বাড়ি। যেতে যেতে কথাবার্তায় জানা গেল তার নাম জগন্নাথ, প্রতাপগড়েরই বাসিন্দা, পেশা তার চাষবাস। জগন্নাথ আমাকে বলল, আপনি কাল রাতে কিছু দেখেছিলেন? আমি বললাম, বিলক্ষণ, যার কথা তোমরা বলেছিলে সেই মালথাসের পিশাচ। কিন্তু একটা কথা বলো তো, এই পিশাচের উদয় হলো কি করে? আর এই মালথাসাটাই বা কি জিনিস? একটা দীর্ঘশ্বাস ফেলে জগন্নাথ বলল, তা আমি আপনাকে বলতে পারবো না ঠাকুর মশাই। আজ বিগত 20-25 বছর ধরে এমনভাবেই আতঙ্কে বেঁচে রয়েছে গোটা গ্রাম। তবুও এই রক্তের লালসা আগে অত্যাধিক ছিল, কিন্তু এখন তা কম বটে। আমি বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু ওই শ্মশানে মরা না পোড়ানোর ব্যাপারটা? জগন্নাথ বলল, বছর 5 আগে এক সাধু এই গাঁয়ে এসেছিলেন বটে। গ্রামবাসীদের অনুরোধে তিনি এই পিশাচকে হঠাৎ নানান প্রক্রিয়া করেছিলেন। অবশ্য তার কোনোটাই ফলপ্রসূ হয়নি। রক্তের লোভে পিশাচ রাতের অন্ধকারে একের পর এক নৃশংস নরহত্যা চালিয়ে গিয়েছে। শেষটায় সাধুজি বিধান দেন সেসব মরা মানুষদের না পুড়িয়ে শ্মশানে পিশাচের খাবার হিসেবে ফেলে রাখতে, তাতে যদি কিছুটা সমাধান হয়। আর এমন উদ্ভট নামের কারণ মালথাস? জগন্নাথ বলল, আসলে কি জানেন ঠাকুর মশাই, আমাদের এই প্রতাপগড় বরাবরই নানান রক্তাক্ত অভিশপ্ত ইতিহাসের নজির। আগেও এমন নানান অদ্ভুত ঘটনা ঘটেছে। মালথাসের পিশাচের মতো এমন ভয়ঙ্কর শক্তির কথা আমার পূর্বপুরুষের সময়ও শুনেছি। তবে কি যে এর শুরু, কি বা এর শেষ, তা কেউই জানে না ঠাকুর মশাই, কেউ না। কথা বলতে বলতে আমরা জগন্নাথের বাড়ি এসে পৌঁছালাম। ছোট্ট একচালা ঘর, বাড়িতে লোক বলতে 2 জন, জগন্নাথ আর তার স্ত্রী মালতী। ঘরে ঢুকে প্রাথমিক সৌজন্য বিনিময় ও আলাপচারিতার পর মালতী আমাকে বললেন,
ঠাকুর মশাই, আপনি সত্যি ওই শ্মশানে রাত কাটিয়ে এসেছেন? আপনি মানুষ না ঠাকুর মশাই, সাক্ষাৎ দেবতা। আমি হেসে বললাম, তোমাদের দেবতাই আমাকে বাঁচিয়েছেন। আমি সত্যি ঈশ্বরের কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তবে ওই দুরাত্মা পিশাচের যে ভয়ঙ্কর রূপ আমি দেখেছি তা কোনোদিনও ভোলার নয়। আমার সৌভাগ্য এই যে ও আমাকে দেখেনি। জগন্নাথ বলল, কিন্তু ঠাকুরমশাই, এর থেকে মুক্তি পাওয়ার কোনো তো একটা উপায় থাকবেই। আপনি দয়া করে কিছু একটা উপায় বলুন ঠাকুরমশাই। উপায় তো অবশ্যই আছে, তবে তাই এই মুহূর্তে আমারও অজানা। চিন্তা করো না, আমি এসেছি যখন কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করেই যাব। জগন্নাথের বাড়িতেই আমার থাকার ব্যবস্থা হলো। পরদিন ঘটলো আরেক অদ্ভুত ব্যাপার। একটু বেলায় মুদির দোকানে গিয়েছি দুটো পান কিনতে। হঠাৎ দেখি দোকানের সামনে বেশ হট্টগোল বেঁধে গিয়েছে। ব্যাপারটা কি হলো জানতেই একটু এগিয়ে গিয়ে দেখি মাথায় উস্কো খুস্কো চুল, মুখে বড় দাড়ি, হাড়ের ওপর চামড়া জড়ানো মলিন দেহে নেংটির মতো গুটিয়ে ধুতি পরা একটা পাগলাটে গোছের লোককে দোকানদার আর দু একজন লোক মিলে চরম বকাবকি করছে। প্রতিক্রিয়া স্বরূপ লোকটা কেবল বিকৃতভাবে দাঁত বের করে হাসছে। লোকটা যে বদ্ধ পাগল তাতে সন্দেহ নেই। পাগলাকে নাকি দয়াপরায়ণ বশ হয়ে দোকানে দুটো খাবার দিয়েছিল। পাগলা খায় তো নি, উল্টে দোকানের চত্বরে খাবার জল সব ছড়িয়ে ছিটিয়ে নোংরা করেছে। যাই হোক, বেচারাকে কোলাহল থেকে ছাড়িয়ে নিয়ে এলাম। পাগলা কেবলই বলে চলেছে, তোদের কেউ খাবে, তোদের সবাইকে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি তাকে শান্ত করে বললাম, আরে কি বলছো, কে কাকে খাবে? এতক্ষণ পাগলা যেন আমাকে লক্ষ্যই করেনি। এবার আমার দিকে গা ফলের মতো বড় বড় চোখ করে তাকালো। তারপর যেন আর কেউ না তার কথা শুনতে পায় এরকম একটা ভাব করে আমার সামনে মুখ এনে বলল, ওই যে ও রাতে আসে, রক্ত খায়, ও আসবে, আসবে ও। আমার মনে একটু খটকা লাগলো। পাগলা কি সেই মালতাসের পিশাচের কথাই বলছে? আমি বললাম, কে রক্ত খায়, তুমি চেনো তাকে? পাগলা দাঁত খিচিয়ে উঠল, কিসের মিনসে রে তুই, জানিস না নাকি? ওটা সাহেব, সাহেব। হয় মুক্তি দে, নয়তো রক্ত দে। নতুন কিছু একটা জানার উত্তেজনায় আমি তখন ভেতরে ভেতরে ফুঁটছি। বললাম, কিভাবে দেব? ওর পিছু পিছু যা, সাবধানে, খুব সাবধানে, এইভাবে দেখ। বলে পাগলা বিড়ালের মতো পা টিপে টিপে সামনের দিকে কয়েক পা এগিয়ে গেল। তারপর আমার দিকে ঘুরে দাঁড়ালো, দুহাত তুলে আচমকা উল্লাসে লাফিয়ে উঠল, পেয়েছি, ইয়াহু, পেয়েছি বলে বিকট হাসতে হাসতে আর লাফাতে লাফাতে কোথায় যে ছুটে পালিয়ে গেল কে জানে। পাগলার কথার তাৎপর্য আমি তখন পুরোপুরি না বুঝলেও বুঝলাম সেদিন সন্ধ্যায়। বিকালে চারপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিলাম। একটু সন্ধ্যা হতেই বাড়ি ফিরে এলাম। ঘরে এসে দেখি কেউ নেই। জগন্নাথ তার মানে মাঠ থেকে এখনো আসেনি। মালতী বা গেল কোথায়? আমি আর কি করি, দাওয়ার ওপর বসে রইলাম। জগন্নাথ ফিরল মিনিট 15 পরে। যথারীতি মালতী বাড়িতে নেই দেখে সেও অবাক হলো। বলল, ঠাকুরমশাই, ও বলেছিল বিকালে পাশের গ্রামে যাবে। দুটো তিল বাড়িতে পড়েছিল, হরি মহাজনের কাছে বেঁচে আসবে, কিন্তু এত দেরি হওয়ার তো কথা নয়। আমি বললাম, একটু অপেক্ষা করো, দেখো ঠিক চলে আসবে। কিন্তু আধ ঘন্টা বেরিয়ে গেলেও মালতী ফিরল না। জগন্নাথ চিন্তিত মুখে বলল, ঠাকুরমশাই, এইবার কিন্তু সত্যি চিন্তা হচ্ছে। অন্ধকার হয়ে গেছে, পাড়া গায়ের অবস্থাও একদম ভালো নয়।
একবার এগিয়ে দেখি বরং বউটা আমার কোথায় আছে। আমি বললাম, বেশ চলো। আমিও। আমার মুখের কথা শেষ হলো না, একটা তীক্ষ্ণ চিৎকার দূর থেকে আমাদের কানে আসছে। অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটা স্ত্রীলোক এদিকে প্রাণপণে ছুটে আসছে। ওই তো মালতী আসছে। লাফিয়ে উঠল জগন্নাথ। মালতী ছুটে এসে দাওয়ার ওপর বসে হাঁপাতে লাগলো। তড়িঘড়ি তাকে জল এনে দিলাম। জল খেয়ে একটু থিতু হলো সে। জগন্নাথ পাংশু মুখে বলল, মালতী, মালতী কি হয়েছে? সব ঠিক আছে তো? তুমি এমন হাঁপাচ্ছ কেন? জগন্নাথের হাত ধরে মালতী কাঁপা কাঁপা গলায় বলল, ওকে আমি দেখেছি ওকে। কাকে দেখেছো মালতী? ওই পিশাচ রামুদের আমবাগানের পাশে, অমন বিরাট কালো কুচকুচে শরীর আর আগুনের মতো চোখ। বাবা গো, গোটা শরীরটা যেন দেখলেই ভয়ে থরথর করে কেঁপে ওঠে। আমি বুঝলাম মালতী দেখেছে মানে নিশ্চয়ই ওই পিশাচ অন্য কোনো কাজে ব্যস্ত, আর এটাই আসল সময় ওকে অনুসরণ করে ওর আসল রহস্য উদ্ঘাটন করার। আমি বাইরে বেরিয়ে এলাম। জগন্নাথ পিছু ডাকলো। আসছি জগন্নাথ, তুমি এখন থাকো মালতীর পাশে। ঠাকুরমশাই দাঁড়ান, আমিও যাব। আপনি একা যাচ্ছেন, যদি কোনো বিপদ। চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি এখন একদম বাড়ির বাইরে বেরিও না। মালতীকে নিয়ে ঘরের ভিতরেই থাকো। বেচারি ভয় পেয়েছে, ওকে সাহস জোগাও। আমি আসছি এক্ষুনি। মালতীর থেকে আমবাগানের রাস্তা জেনে আমি বাইরের অন্ধকারে এসে দাঁড়ালাম। চারিদিকে একটা নিস্তব্ধ আঁধার ছেয়ে আছে। এই শান্ত ভাবটাই যে মহাপ্রলয়ের সূচনা ঘটায় তার বলার অপেক্ষা রাখে না। পাগলা যাতে পাগল হলেও তালে ঠিক, তার কথার অর্থ বোঝার এর থেকে মোক্ষম সময় আর হতে পারে না। তারানাথ একটানা সিগারেটের বাকিটা শেষ করে সেটা ছাইদানিতে গুজে দিয়ে বলল, এই দাঁড়াও, এই চারিকে আরেক প্রস্ত চা দিতে বলি। এই বলে তারানাথ উঠে বাড়ির ভেতরে চলে গেল। আমরাও এই ফাঁকে একটু বাইরে বেরিয়ে এলাম। একটা করে সিগারেট ধরালাম। হাজার হোক, বয়োজ্যেষ্ঠা তারানাথের সামনে তো আর সিগারেট ধরিয়ে টানতে পারি না। সেটাও তারানাথ বুঝতে পারে বলেই মাঝে মাঝে একটা ছুতোয় বাড়ির ভিতরে চলে যায়। সিগারেটে টান দিয়ে কিশোরী বলল, ভদ্রলোকের কথা জাদু আছে বলতে হবে, যখন বলে হা করে শুধু শুনেই যেতে হয়। আমি বললাম, তা তুমি তো মাঝে মাঝেই গল্পের মধ্যে ফোড়ন কেটে এটা ওটা প্রশ্ন করে বসো, তোমার যে বিশ্বাস হয় না। ঘন ঘন মাথা নাড়ল কিশোরী। আহা, তুমি বোঝো না, ওটা করি তারানাথকে চটাবার জন্য। যত চটবে তত জম্পেশ গল্প বেরিয়ে আসবে, বুঝলে? আজকের গল্পটাই দেখো না, ভদ্রলোক জমিয়ে দিয়ে আবার কোথায় যে উঠে চলে গেলেন। আমিও সায় দিয়ে বললাম, তা যা বলেছ। দেখা যাক ঠাকুরমশাই কি করে এই শক্তির মোকাবেলা করেন। এতক্ষণ শুনছিলেন লেখক পল্লব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রতাপগড়ের পিশাচ। গল্পে তারানাথের চরিত্রে রয়েছে বুবাই, বিভূতির চরিত্রে রয়েছে ইরফান, কিশোরীর চরিত্রে রয়েছে সুদীপ, অন্যান্য চরিত্রে রয়েছে পূজা, রূপঙ্কর, অর্পিতা, দীপ্তদীপ, শুভম, কৌশিক, প্রীতম, ইরফান ও অভিজিৎ। তো আজকের এই ইউনিক পরিবেশনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখনের জন্য ভূতকুঠিরের দরজা এখানেই বন্ধ করা হলো। দেখা হচ্ছে দ্বিতীয় সিজনে।